নমস্কার। আমার গাছপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বন্ধুরা, আমি সুইস সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন এপিসোড শুরু করছি। যে এপিসোডটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই এপিসোডটিতে গ্রীষ্মকালীন একটি সুমিষ্ট সুস্বাদু ফলের চারা গাছ রোপণ ও পরিচর্যা সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো প্রথমেই বলবো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, এই ধরনের কৃষিমূলক তথ্য সহজে পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে, এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো বা এপিসোডগুলো, কৃষিমূলক তথ্যগুলো আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ারের মাধ্যমে তাদেরকেও ছাদ কৃষি বা গাছ রোপণ বিষয়ক ক্ষেত্রে উদ্বুদ্ধ করে তুলুন, যাতে করে তারা বা আমরা প্রত্যেকে আমাদের অবসর বিনোদনটা খুব সুন্দরভাবে করতে পারি এবং আমাদের বাড়ির পরিবেশে পড়ে থাকা যেসব জায়গাগুলো, সেটা ছোট্ট উঠান হতে পারে, ছাদের পড়ে থাকা অংশ হতে পারে, এই সকল জায়গায় আমরা আমাদের অবসর যে সময়টা পাই, সেই সময়টা দিয়ে এই ধরনের ফুলের বা ফলের গাছ যদি আমরা রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা পরিবেশ পাবো, বিষমুক্ত, সবুজ, সতেজ, প্রাণবন্ত একটা পরিবেশ পাবো, এবং এখান থেকে কিন্তু সুমিষ্ট সুস্বাদু ফল পেতে পারি, সুগন্ধি ফুল পেতে পারি, যেটা আমাদের দেবতায় চরণে নিবেদন করতে পারি এবং আমরা নিজেরা ফল খেতে পারি, এবং আমার প্রিয়জনদের মধ্যে কিন্তু এগুলো আমরা দিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকে কিন্তু একটা অনাবিল আনন্দ কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি গ্রীষ্মকালীন একটা ফল লিচু গাছ, এই লিচু গাছ আমাদের টবেও কিন্তু হয় এবং টবেও অসাধারণ ফল ফলে। এই ফলটা ধরলে পারে গাছে যেমন সুন্দর লাগে, টবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর লাগে, এবং পেকে গেলে লাল হয়ে বেশ বড় সাইজের সুডোল ডালে ফলে ভরে থাকা যে গাছ, তার দেখার যে অনাবিল আনন্দ, এই দেখা এবং সেই নিজের ছাদ বাগানের গাছ থেকে পেরে ফল খাওয়ার যে স্বাদ, এবং সেখান থেকে কিছু ফল প্রিয়জনের মধ্যে দেওয়া, এর যে অনাবিল আনন্দ, এই আনন্দ নিজে পান এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। তো দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে আমি এই ছোট্ট লিচু গাছটা রোপণ করেছি, তো সে বিষয়ে তথ্য বিনিময় করি। দেখুন বন্ধু, এটি একটি সুডোল সুস্বাস্থ্যের অধিকারী একটা লিচু গাছ, যে গাছটাকে আমি ঠিক 8 দিন আগে নিয়ে এসে আমার বাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রাখার জন্য কিন্তু 1 সপ্তাহ 7-8 দিন আমি রেখে দিয়েছি একটা নির্দিষ্ট জায়গায়, ছায়াশীতল জায়গায়, যেখানে খুব রৌদ্র পড়ে না বা খুব ছায়া নয়। তো রাখার পরে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর পরে কিন্তু আমি এই গাছটাকে আজ রোপণের জন্য আমি কিছু জৈব কৃষিজ উপকরণ আমি সংগ্রহ করে নিয়েছি, টব নিয়ে নিয়েছি, এবং কী ধরনের টব, কী ধরনের উপকরণ নিয়েছি দেখতে থাকুন। প্রথমে বলবো বন্ধুরা, আমরা সুডোল সুস্বাস্থ্যবান চারা সবসময় নার্সারি থেকে কিনবো, অবশ্যই দেখে নেব সেটা থাই ভ্যারাইটি কিনা বা ভালো প্রজাতির কিনা, আমরা লাগানোর পরে গাছ বড় হলো এবং যাতে করে ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, আমাদের মন উৎফুল্ল হয়ে ওঠে, এটা জানবো। এরপর যেটা নেব, যে পাত্রটায় গাছ আমি রোপণ করব, সেই পাত্রটা গাছটা আগামী দিনে কত বড় হবে সেই ধারণা নিয়ে কিন্তু আমরা পাত্রটা নিরূপণ করব। তো দেখুন, এখানে এই একটা 15 লিটার জল ধরে এমন একটা বালতিকে আমি টবের রূপ নিয়েছি। টবের রূপ দেওয়ার পরে নিচে ছিদ্র করে নিয়েছি। নেওয়ার পরে ড্রেনিং সিস্টেম প্রস্তুত করার জন্য এখানে মাটির পাত্র ভাঙা অংশ, এটা কুচো খোয়া, সুন্দর ড্রেনিং সিস্টেম তৈরি করার জন্য বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করা বালি নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো অবশ্যই প্রথম অবস্থা আপনারা নেবেন। এটা প্রথম গাছ সংগ্রহ, দ্বিতীয় টব নির্বাচন, তৃতীয়ত ড্রেনিং সিস্টেম প্রস্তুত, চতুর্থত কী ধরনের মাটি আমরা এই গাছ রোপণের ক্ষেত্রে তৈরি করব। দেখুন, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্রত্যেকটা উপকরণই অসাধারণ কার্যকারী,
যেটা কৃষকের কৃষি জমির মাঠে অসাধারণভাবে সাফল্য অর্জন করাতে সহায়তা করছে। এই ধরনের উপকরণের প্রধান উপকরণ হচ্ছে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর প্লাস বিকল্প জৈব সার। এই জৈব সারের পরিমাণটা কি 40%। আর বেলে দোআঁশ মাটি, যেটা আমি ঝুরঝুরে করে রেখে দিয়েছি, এটা 60%। এই হচ্ছে মাটি এবং জৈব সারের পরিমাণ। এর সঙ্গে অন্যান্য যে অনুখাদ্য বা উপকারী প্রয়োজনীয় উপকরণ, এটা নিমখোল, যেটা গাছের শিকড়ে অপকারী ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব না ঘটে বা মাটিটাকে অপকারী ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে, তার জন্য কিন্তু নিমখোল নিয়েছি। এটা শিংকুচি, এই উপকরণটা হাড় গুঁড়ো, এগুলো ক্যালসিয়াম বা ফসফরাসের মতো কিন্তু উপাদানকে গাছের খাদ্য হিসাবে সরবরাহ করতে থাকে। আর কি নিয়েছি, গাছ রোপণের পর পরবর্তী খাদ্যের বা অনুখাদ্যের যোগান ঠিক রাখার জন্য হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত অসাধারণ সৃষ্টি উর্বর প্লাস তরল জৈব সার, উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক। এই সয়েল টনিকটা গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত খাবারের আধার। তো এই উপকরণটা আপনারা অবশ্যই ব্যবহার করুন এবং দেখবেন এর কামাল। আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই উপকরণটা দেখিয়েছি ব্যবহার এবং প্রয়োগবিধি, এবং আমার যারা ছাদ বাগানি আছেন তারাও কিন্তু ব্যবহার করেন এবং এর সাফল্য কিন্তু তারাও পেয়েছেন। গাছ রোপণের পর থেকে কন্টিনিউ এই উপকরণটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ব্যবহারের ফলে গাছ কিন্তু সুডোল সতেজ হয়ে উঠেছে, প্রাণবন্ত হয়ে উঠেছে এবং ফুলে ফলে কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে। তো বলবো এই উপকরণটা আপনারা ব্যবহার করুন। এই উপকরণটি নয়, হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের প্রত্যেকটি উপকরণ অসাধারণভাবে কৃষিকাজের ক্ষেত্রে সাফল্য এনে দেয়। হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। তো বন্ধুরা, ঠিক এই উর্বর প্লাস হার্বাল সয়েল টনিকের মতনই অনুখাদ্য বা ভিটামিন হিসাবে ভিটামিন পঞ্চামৃত ফলের গাছ রোপণের ঠিক 15 দিন পর থেকে সকালবেলা 1 লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে গাছে পাতায় ফলে স্প্রে করে আমি কিন্তু ভিজিয়ে দিই। এটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসার জন্য কিন্তু অত্যন্ত জরুরি এবং ফুল ফল ঝরে পড়াটা বন্ধ করে এবং ফুল ফলের কালার, সাইজ, ওজন, টেস্ট এগুলো কিন্তু পূর্ণ মাত্রায় আনে। তো এটা আপনারা ব্যবহার করুন। এর পাশাপাশি গাছ থাকলেই কিন্তু অপকারী কীটপতঙ্গের প্রাদুর্ভাব ঘটবে। তা অপকারী কীটপতঙ্গের প্রাদুর্ভাবকে দমন করতে হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের একটা অসাধারণ সৃষ্টি নিম শক্তি প্লাস জৈব কীটনাশক, এই উপকরণটা আমি নিজে ব্যবহার করি এবং প্রত্যেকেরই বলি যে বন্ধুরা বিকালবেলা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে গাছে স্প্রে করে ভিজিয়ে দিন। এটা আপনাদের কিন্তু গাছকে অপকারী কীটপতঙ্গ থেকে সুরক্ষিত রাখবে। আর আপনারা বন্ধুরা যারা হাড় গুঁড়ো বা শিংকুচি এই ধরনের উপকরণ সংগ্রহ করতে পারছেন না, তাদেরকে বলবো খুব সহজেই ক্যালসিয়াম বা ফসফরাসের যোগানের জন্য আপনারা কিন্তু ডিমের খোসাকে এইভাবে গুঁড়ো করে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, এটাকেও প্রয়োগ করতে পারেন। তো এই হচ্ছে জৈব কৃষিজ উপকরণ। এর সঙ্গে ব্যবহার করি কি, আমি এই উপকরণগুলো খাদ্য উপকরণ বা কৃষিজ উপকরণগুলো ব্যবহার করি। এর পাশাপাশি সরিষার খোল পচা জল, যেটা প্রতি 15 দিন অন্তর অন্তর কিন্তু আমি বিকালবেলা গাছের গোড়ায় প্রয়োগ করি। তো এই আমার খাবার গাছের। বন্ধুরা, আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে খুব অল্প মাত্রায় প্রয়োগ করবেন, কেননা যেহেতু আমরা নিজেদের জন্য এগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে না ব্যবহার করাই ভালো। যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প মাত্রায় ব্যবহার করেন, যাতে গাছ ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের উৎপাদিত ফলগুলো যেন বিষক্রিয়া না হয়। তো এই বিষয়ে লক্ষ্য রাখবেন। তো দেখুন বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে কীভাবে মাটি প্রস্তুত করি এবং গাছটাকে আমি কীভাবে রোপণ করছি, এটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে ড্রেনিং সিস্টেমটাকে আমি সুরক্ষিতভাবে তৈরি করব। দেখুন কীভাবে ড্রেনিং সিস্টেমটা আমি করি। প্রথমে ছিদ্রযুক্ত অংশে
ছিদ্রের উপর দিয়ে এই ধরনের মাটির পাত্র ভাঙা অংশগুলোকে সুন্দর করে উপর করে দেব, খুব ধীরস্থিরভাবে। দেখতে পাচ্ছেন উপর করে দিলাম। এবার কি করব, এইটা প্রথম পদক্ষেপ। এরপর এই যে কুচো খোয়া দেখছেন, এই কুচো খোয়ার 1/2 ইঞ্চি আস্তরণ আমি কিন্তু তৈরি করে দেব। প্রত্যেকেরই বলবো আপনারা এই পদক্ষেপটা কিন্তু খুব সন্তর্পণে করতে থাকবেন আপনারা, এবং সুন্দর করে টেনে টেনে এভাবে করে দেবো, চেপে চেপে দেবো। দেখুন বেডটা প্রস্তুত হলো, প্রথম বেড। দ্বিতীয় ক্ষেত্রে বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালির একটা আস্তরণ, 1/2 ইঞ্চি একটা আস্তরণ কিন্তু আমি তৈরি করে দেব। অবশ্যই এই পদক্ষেপটা আপনারা গ্রহণ করবেন, কারণ গাছটা কিন্তু অন্তত 2 বছর এর মধ্যে কিন্তু থাকবে। পরবর্তীকাল 2 বছর পরে গিয়ে আবার আমরা গাছের চেহারা বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা রিপোর্টিং করব। তো আমার ড্রেনিং সিস্টেম প্রস্তুত। এবার মাটি প্রস্তুত করব। দেখুন এই মাটিটাকে আমি 60% বেলে দোআঁশ মাটি নিয়ে নিয়েছি। এর সঙ্গে 40% উড়ো প্লাস কম্পোস্ট মাস্টার, এই বিকল্প জৈব সার, এটা আমি কিন্তু 40% নেব, নিয়ে সুন্দর করে মেশাবো। এটা উড়ো প্লাস বিকল্প জৈব সার। এটা উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি সার, যেটা জৈব কার্বন কণায় ভরপুর। দেখলেন আমি ঠিক 40% জৈব সার নিয়ে নিলাম। এর সঙ্গে দেড় মুঠো মতো নিমখোল, 1 মুঠো মতো শিংকুচি, 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো নিয়েছি, মিশিয়ে নিলাম। দেখুন এইগুলোকে সুন্দর করে কীভাবে মেশাই আমি। সুন্দর করে মাটিটাকে মিশিয়ে নেব। যত ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নেবেন, গাছের কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। নিম খোলটা গাছের গোড়ার অপকারী ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং নাইট্রোজেনযুক্ত খাবারের যোগান দেবে। আর হাড় গুঁড়ো শিংকুচি ফসফরাস বা ক্যালসিয়ামযুক্ত কিন্তু খাবারের যোগান দেবে। এবার এই মিশ্রিত সার এবং মাটির মিশ্রণটা আমি আস্তে আস্তে এই টবের মধ্যে চেপে চেপে দিতে থাকবো। দেখুন বন্ধু, একটা স্তর কিন্তু আমি তৈরি করলাম। করার পরে কি করব, গাছটাকে দেখে নেব যে মাটির স্তর থেকে গাছটা কতটা নিচের দিকে বসে গেছে। দেখুন বন্ধুরা, এমন একটা জায়গায় আছে যে নিচে অন্তত 3 আঙুল মতো গ্যাপ আমি রেখেছি পরবর্তীকালে সার বা ওষুধ, সার বা মাটি প্রয়োগের জন্য। এই দেখুন বন্ধুরা, তো এইভাবে আপনারা প্রয়োগ করবেন, দেখে নেবেন, নিয়ে গাছটা রোপণ করবেন। এবার এই পলিথিনের প্যাকেটটাকে আমি কেটে গাছের মাটির পলটাকে বের করে নেব, নিয়ে গাছটাকে রোপণ করব। ধীরে সুস্থে কিন্তু এই প্যাকেটটাকে আমি কেটে নেব, যাতে করে এই গোড়ার মাটির অংশটা ভেঙে না যায়, শিকড় কোনো রকম যেন ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন খুব সন্তর্পণে কিন্তু কাজটা আমি করলাম, আপনারাও কিন্তু খুব সন্তর্পণে এইভাবে কাজটা করবেন, এবং ধীরে ধীরে গাছটা কিন্তু আমি এই পাত্রে বা টবের মধ্যে আমি কিন্তু বসিয়ে দেব।
দেখুন বন্ধু, কি সুন্দর শিকড়। এই শিকড়গুলো সম্পূর্ণভাবে পূর্ণ মাত্রায় ছড়িয়ে যাবে এবং গাছটা উপরের দিকে শাখা পোশাকায় পরিপূর্ণতা নিয়ে বেড়ে উঠবে এবং আগামী দিনে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সুমিষ্ট সুস্বাদু লিচু কিন্তু আমার ছাদ বাগানে ফলবে। তো শুধু আমার ছাদ বাগানই নয়, আমি চাইবো বন্ধুরা আপনাদের ছাদ বাগানেও এমন সুন্দর সুন্দর ফলের গাছ পরিপূর্ণতা পাক, সুন্দরভাবে বেড়ে উঠুক। তো বন্ধু, এই গাছটা আমাকে বসানো হয়ে গেল। দেখুন ঠিক সোজাভাবে গাছটাকে আমি বসিয়েছি, কিন্তু বাঁকাভাবে বসালে হবে না, সোজাভাবে গাছটাকে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেছে, দেখে নিন আপনারা। এবার এই মাটিগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে চেপে চেপে দেবো। চেপে চেপে দিয়ে সুন্দর করে চেপে চেপে দেবো, যাতে গ্যাপটা না থাকে, যাতে অতিরিক্ত জল না জমে থাকে বা বাতাসের গ্যাপে বাতাস জমে গিয়ে ফাঙ্গাস আক্রান্ত না হয় গাছের গোড়াটা বা শিকড়গুলো। চেপে চেপে টাইট করে দেবো। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি উপরিভাগের স্তরে পৌঁছে গেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা করবেন। বিগত দিনে বন্ধুরা আমার ছাদ বাগানের যে ফলের গাছগুলো ফল ভর্তি অবস্থায় দেখিয়েছি, সেগুলো কেমন লাগছে বা এই ধরনের কাজগুলো আপনাদের কেমন লাগে তার কিন্তু মতামত আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, গাছ কিন্তু আমার রোপণ করা কমপ্লিট। এবার প্রতিটি গাছের ন্যায় এই গাছটির ক্ষেত্রে কিন্তু আমি পূর্ণ মাত্রায় জল দিয়ে গাছটাকে একটি ছায়া শীতল জায়গায় অন্তত 1 সপ্তাহের জন্য আমি রেখে দেবো, যেখানে প্রখর রৌদ্র লাগে না, হালকা আলো বা রৌদ্র লাগে। তারপর রোদ ঝলমলে জায়গায় গাছটাকে রেখে দেবো, কেন লিচু গাছ কিন্তু রোদ ঝলমলে পরিবেশ পছন্দ করে। আর বেশিরভাগ ক্ষেত্রে কোনো গাছই কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, যে কারণে এই গোড়ার মাটি শুষ্ক হলে তবে আপনারা কিন্তু জল প্রয়োগ করবেন, নচেত জল থাকা অবস্থায় স্যাঁতসেঁতে থাকা অবস্থায় গোড়ায় জল প্রয়োগ করবেন না। আর যে ড্রেনিং সিস্টেম আপনাদের দেখালাম, এভাবে ড্রেনিং সিস্টেম করলে যদি কন্টিনিউ বৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু নিচ দিয়ে প্রয়োজনীয় জল থেকে অপ্রয়োজনীয় জল কিন্তু সহজেই বেরিয়ে যাবে, গাছের কিন্তু শ্রীবৃদ্ধিতে কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধু, আমি অলরেডি জল নিয়ে নিয়েছি এবং এই ফাঁকা জায়গাটায় পূর্ণ মাত্রায় কিন্তু আমি জল প্রয়োগ করব। দেখুন আস্তে আস্তে আমি জল প্রয়োগ করে টবটা পূর্ণ করে জল ভরে দেবো। আর কি করব, গাছটিকেও কিন্তু এই ঠান্ডা জল দিয়ে গাছের পাতাগুলো কিন্তু আমি ভিজিয়ে দেবো। এবার একটা ছায়া শীতল জায়গায় গাছটাকে রেখে দেবো। দেখুন সুন্দরভাবে গাছটা রোপণ হয়ে গেল। এইভাবে আপনারা লিচু গাছ রোপণ করুন এবং আগামী দিনে প্রচুর পরিমাণে ফল, সুমিষ্ট সুস্বাদু বেশ সুন্দর কালার সাইজ যুক্ত ফল আপনারা আপনাদের ছাদ বাগান থেকে পান, এটা আমি আশা রাখব। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আবারও ছাদ বাগান করার জন্য স্বাগত জানাই এবং এই ধরনের জৈব সার ওষুধ আপনারা প্রয়োগ করুন। আপনার ছাদ বাগান সবুজের সমারোহে পরিপূর্ণতা পাক, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী এপিসোডে নতুন কোনো গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। শুভ বিদায়।